আচ্ছা, অডিও ভিজুয়াল ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার? বোর্ড দেখা যাচ্ছে? অডিও ক্লিয়ার, ভিজুয়াল ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার? বোর্ড হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আনসার কর। ওকে, দ্যাট ইজ ইউনিট নাম্বার 2। আচ্ছা, ইউনিট নাম্বার 1 এর নোটস এক্ষুনি পাঠিয়ে দিলাম, গ্রুপে চেক করে নিও। Chemoheterotropic metabolism. First of all, we need to know what is chemoheterotrophs. What are chemoheterotrophs? Later it is said as chemoorganoheterotrophs. Chemoorganoheterotrophs. Chemoheterotrophs actually simplified names. Chemoheterotrophs and another simplified names is simply heterotrophs. But actual name is chemoorganoheterotrophs. ঠিক আছে? তো মিনিংটা চেক করে এবার কেমো অর্গানো হেটারোট্রপস কিভাবে আসলো। নিউট্রিশনের বেসিসে ক্লাসিফিকেশন মনে আছে? মাইক্রোবসের নিউট্রিশন বেসিস ক্লাসিফিকেশন। আমরা একটা দুটো ক্লাসিফিকেশন সিস্টেম পড়েছিলাম। একটা হচ্ছে তোমার নিউট্রিশনাল বেসিসে মাইক্রোবিয়াল গ্রোথের ডিউরিং এ, আমি পড়াইনি, যেখানে পড়েছো। একটা হচ্ছে তোমার মাইক্রোবিয়াল গ্রোথ কোন টেম্পারেচারে গ্রো করছে, কোন তোমার স্যালিনিটিতে গ্রো করছে, অক্সিজেন কনসেন্ট্রেশন, ওটা একটা বেসিস ছিল। আর একটা বেসিস ছিল হচ্ছে নিউট্রিশনাল বেসিস অফ ক্লাসিফিকেশন। এটা কি পড়া হয়েছিল? হ্যাঁ যদি না পড়া হয়ে থাকে বলবেন, তাহলে আমাকে বলতে পারবে কেমো মিন্স কি, হোয়াট আর কেমোট্রপস, হোয়াট আর অর্গানোট্রপস, হোয়াট আর হেটারোট্রপস। যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা পেয়ে যাবো কেমো অর্গানো হেটারোট্রপস এর অ্যাকচুয়াল ডেফিনেশন। তো হোয়াট আর কেমোট্রপস? হোয়াট আর কেমোট্রপস? কেমোট্রপস এর বেসিস অফ ক্লাসিফিকেশন কি ছিল? এনার্জি আসে ইনঅর্গ্যানিক মলিকিউল থেকে। ইনঅর্গানিক আর অর্গানিক দুটোই হতে পারে। কেমোট্রপস এ আর অর্গানিকও হতে পারে, অটোট্রপ মিন ইনঅর্গানিক হতে পারে। এই সরি হেটারোট্রপ মিন্স নিজের খাবার নিজে বানাতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে তার মানে হচ্ছে এখানে ডিপেন্ড করছে হচ্ছে কার্বন সোর্স। বেসড অন কার্বন সোর্স হেটারোট্রপস আছে। আর অর্গানো ওয়ার্ডটা বেসড অন ইলেকট্রন সোর্স। বেসড অন ইলেকট্রন সোর্স। তো আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, মেবি ভুলে গেছো। নিউট্রিশনের বেসিসে যখন আমরা ক্লাসিফিকেশন করি, তিনটে অ্যাসপেক্টে ক্লাসিফিকেশন করি: কার্বন বেসিসে, ইলেকট্রন বেসিসে অ্যান্ড এনার্জি বেসিসে। কার্বন সোর্সের বেসিসে, এনার্জি সোর্সের বেসিসে অ্যান্ড ইলেকট্রন সোর্সের বেসিসে। Okay, carbon source can be of two types. Carbon source could be carbon dioxide or carbon source could be organic compound. If carbon dioxide directly used by any organism, that time we are called autotrophs. If organic compounds are utilized during the carbon source, এদেরকে বলবো আমরা হচ্ছে heterotrophs. Okay, energy source can also be two types. Two basis এ আসতে পারে energy: light, sunlight,
could be the energy source, or the organic or inorganic molecule inorganic compounds act during the energy source. When sunlight acts as an energy source, that times we are called phototrophs. Organic inorganic compound will act as electron energy source. This is chemotrophs. And third basis is electron source. Electron source could be of two types based on where does it electrons are came from. Electron can be came from organic molecule. Electron can be came from inorganic molecule. When organic compound is the electron donor, that times the microbes called organotrophs. Organotrophs. And when inorganic compound acts as the electron source, that time it's called lithotrophs. Lithotrophs. তো আমরা এখানে তিনটের কম্বিনেশন করেছি। কেমো হেটারোট্রপস মিনিং অ্যাকচুয়ালি কেমো অর্গানো হেটারোট্রপস, এবার মিনিং বলে দাও। কেমো মানে এইটা নেব, অর্গানো এটা নেব, আর হচ্ছে এইটা নেব, এই তিনটের কম্বিনেশন করে আমরা কেমো হেটারোট্রপস পাবো। এবার মিনিং বলো, হোয়াট আর কেমো অর্গানোট্রপস, ডিফাইন করো, ডিফাইন করো। এনার্জি আসবে অর্গানিক বা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে, আর মেনলি আসে হচ্ছে কার্বন সোর্স হচ্ছে, হ্যাঁ স্পেশালি বলে দিই, এখানে মেনলি অর্গানিক থেকে আসবে, এরা মেনলি অর্গানিক কম্পাউন্ড কে ইউটিলাইজ করবে। ওকে, হ্যাঁ বলো। আর কার্বন সোর্স অর্গানিক কম্পাউন্ড, আর ইলেকট্রন সোর্স অর্গানিক। তার মানে একটা অর্গানিক কম্পাউন্ড একটা যে কার্বন, একটা যে এনার্জি, একটা যে ইলেকট্রন সোর্স, এর জন্য এটাই বোঝানোর জন্য এতক্ষণ আমি চারটা করলাম। সিঙ্গেল অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ সিঙ্গেল অর্গানিক কম্পাউন্ড একটা যে কার্বন সোর্স, একটা যে এনার্জি সোর্স, একটা যে ইলেকট্রন সোর্স। ক্লিয়ার? তো ক্লিয়ার লিখে দিই আমি। হোয়াট আর কেমো হেটারোট্রপস? What are chemo heterotrophs? It means those organisms which utilize organic compounds as carbon source, as energy source, as electron source. Point clear? That organisms are called chemoheterotrophs. Clear? Next word is হ্যাঁ metabolism. স্যার। Next word is metabolism. Now my question, what is metabolism? What do you know about metabolism? Metabolism কে কি বলবে? Single line এ define করতে চাই। What is metabolism for an organism? ওয়ার্ডটা শুনেছো এর আগে, মেটাবলিজম? হ্যাঁ, শুনেছো? যেখানে তাহলে এনার্জি ইউজ হয় বা যেখান থেকে এনার্জি রিলিজ হয়। ওকে, মানে এনার্জি প্রডিউস হতে পারে আর এনার্জি ইউটিলাইজ হতে পারে, এটাই বলতে চাইছো? হ্যাঁ। ওকে, এটা কি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন না ফিজিক্যাল রিঅ্যাকশন? Metabolisms are chemical reaction or physical reaction? ফিজিক্যাল। No. Metabolism is একদম 100% chemical reaction. Chemical reaction মানে conversion হবে, one molecule another molecule conversion হবে by means of chemically, and specially যদি আমি বলতে চাই biochemically. Why biochemically? Because various enzymes are involved in this steps. কি বললাম? আগের সেমিস্টারে এনজাইমস পড়েছো, এনজাইমস গুলো কোথায় কাজ করবে? এনজাইমস গুলো কাজ করবে মেটাবলিজম প্রসেসে। So what is metabolism? Metabolism is the series of chemical reaction where enzymes are involved and convert one product into another product. Clear?
and metabolism could be of two types, anabolism and catabolism. আচ্ছা, যদি স্মলার মলিকিউল কমপ্লেক্স মলিকিউলে কনভার্ট হয়, ওটা কি টাইপ অফ মেটাবলিজম, অ্যানাবলিজম না ক্যাটাবলিজম? স্মলার মলিকিউল তোমার কনভার্ট হচ্ছে কমপ্লেক্স মলিকিউলে, অ্যানাবলিজম না ক্যাটাবলিজম? উল্টো হয়ে গেল, ইট ইজ অ্যানাবলিজম। অ্যানাবলিজমের প্রোডাকশন হয় লার্জ মলিকিউল কমপ্লেক্স মলিকিউল ফ্রম দ্য সিম্পল মলিকিউল। আর জাস্ট অপোজিট ভাবো, যেভাবে তোমার লার্জ কমপ্লেক্স মলিকিউল ব্রেকডাউন হবে এন্ড সিম্পল মলিকিউলে কনভার্ট হবে, তখন আমরা বলবো যে ক্যাটাবলিজম। সো মেটাবলিজম ওয়ার্ডটাকে এবার নেক্সট ডিফাইন করি। মেটাবলিজম ওয়ার্ডটাকে নেক্সট ডিফাইন করি। তো চ্যাপ্টারটা তোমার মোটামুটি বোঝা হবে যে কি বেসিসে আমি চ্যাপ্টারটা পড়বো। Metabolism is the series of chemical reaction it is the sum of all chemical transformation chemical transformation taking place in a cell or organism occur through series of enzyme catalyzed reaction. Series of enzyme catalyzed reaction, তো মেনশন করেছি আমি chemical transformation হবে, so it is not physical transformation, physical process, it is chemical process, যেখানে enzymes involve হবে and different steps গুলো catalyze করবে একটা সেল এন্ড অর্গানিজমের সার্ভাইভালের জন্য। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেল অর্গানিজমের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেনের জন্য, ডিফারেন্ট টাস্ক করার জন্য, ডিফারেন্ট পারফর্ম করার জন্য, ফাংশন করার জন্য মেটাবলিজম ইজ 100% নিডেড ফর আ সেল। ক্লিয়ার? আর মেটাবলিজম ইজ অ্যাকচুয়ালি two types. Is sum of catabolism plus anabolism. Now, catabolism is the breakdown process. Breakdown process. That means here clearly large molecule, complex molecule, simple molecule convert হবে। Here large complex molecule convert into simple molecule. Anabolism, it is completely different. It is actually production process, synthesis process. Synthesis process. Just opposite, small molecule convert into large complex molecule. Small simple molecule convert into large complex molecule. এবার আমাকে জাস্ট বুদ্ধি করে বলো, ক্যাটাবলিজম না অ্যানাবলিজম কোথায় এটিপি জেনারেশন হবে আর কোথায় এটিপি জেনারেশন, এটিপি নিডেড ফর দ্য পারপাস? এটিপি কোথায় লাগবে, কোথায় জেনারেট করবে? অ্যানাবলিজমে এটিপি লাগবে আর ক্যাটাবলিজমে এটিপি রিলিজ হবে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যখন তুমি লার্জ কমপ্লেক্স মলিকিউলকে ব্রেকডাউন করছো, তার মানে অ্যাকচুয়ালি ওখানে কিছু তুমি পারফর্ম করছো, ব্রেকডাউন রিঅ্যাকশন মানে বন্ড ব্রেক করছো, অক্সিডাইজ করছো, যা খুশি করছো, বাট সিম্পল মলিকিউলে যখন কনভার্ট হচ্ছে লার্জ মলিকিউল থেকে এনার্জি রিলিজ হচ্ছে আর এনার্জিটা রিলিজ হয় অ্যাজ আ ফর্ম অফ এটিপি। তো ক্যাটাবলিজম প্রসেস কি তৈরি করবে? এটিপি জেনারেট করবে।
আর যখন তুমি স্মল মলিকিউল কমপ্লেক্স মলিকিউলে ডিরাইভ করছো অবভিয়াসলি এখানে এটিপি নিডেড, কারণ স্মল থেকে কমপ্লেক্সে স্লোলি স্লোলি ডেভেলপ করতে গেলে বন্ড প্রডিউস করতে হবে। এখানে বন্ড ব্রেক চলছে না, এখানে বন্ড তৈরি করতে হচ্ছে, তো বন্ড তৈরি করতে এনার্জি লাগবে, আর এটিপি gives the energy, so ATP requiring step. So catabolism, anabolism, difference, metabolism, clear, all points, all of you. হ্যাঁ। So আমরা ফার্স্টে যাব হচ্ছে ক্যাটাবলিজম। আমরা ফার্স্টে যাব ক্যাটাবলিজম তোমার ডিফারেন্ট রিঅ্যাকশন নিয়ে, এন্ড একদম চ্যাপ্টারের এন্ডে আমরা অ্যানাবলিজম দেখব, বিকজ ক্যাটাবলিজমটাই অনেক লং এই চ্যাপ্টারে। তো স্টার্ট করব ক্যাটাবলিজম। Two major catabolism reaction occur inside the cell, inside the chemoheterotrophs. Two major catabolism reaction occur inside chemoheterotrophs. Number one is respiration. Respiration. And number two, fermentation. Number two, fermentation. In case of bacteria, respiration means chemoheterotrophic bacteria. Respiration could be of two types. One is aerobic respiration. One is aerobic respiration. Other is anaerobic respiration. So altogether total three process. আমি যদি দেখি এবার মেনশন করি, যদি এটাকে 1 2 and this is 3. So how many fueling process have in chemoheterotrophs? Three fueling process are have. Number one, aerobic respiration, anaerobic respiration, and fermentation. Clear? হ্যাঁ। একটা স্মল ডায়াগ্রাম করে দেখাবো কিভাবে কাজ করে chemoheterotrophs এই ফুয়েলিং প্রসেসটা কমপ্লিট করে, aerobic, anaerobic and fermentation. নেক্সট আমরা ওয়ান বাই ওয়ান যাব। So already we are noted that chemoheterotrophs utilize only organic compounds. Organic compounds utilize করছে এরা for energy electron source. During the process of respiration, organic compounds are oxidized. Respiration মানেই হচ্ছে তোমার অক্সিডেশন হবে, অক্সিডেশন হবে। রেসপিরেশন মানে কোন কম্পাউন্ডের অক্সিডেশন হবে and large molecule simple molecule কনভার্ট হবে with the production of ATP, ঠিক আছে? That's the respiration process. And respiration fermentation এর মধ্যে মেজর ডিফারেন্স ইজ রেসপিরেশনে কমপ্লিট অক্সিডেশন হয়, complete oxidation, complete oxidation, but fermentation incomplete oxidation, incomplete oxidation. তাহলে বোঝাই যাচ্ছে কোনটা এটিপি জেনারেশন বেশি হবে, রেসপিরেশনের টাইমে না ফার্মেন্টেশন টাইম? In which process ATP generation is much more high, respiration or fermentation?
রেসপিরেশন। রেসপিরেশনে আমরা চেক করে নেব 36 এটিপি জেনারেট করে পার গ্লুকোজ, 32 হতে পারে, 36 হতে পারে। বেসড অন দ্যাট আমরা আসবো, এটা পুরো লাস্টে আমরা ইয়েতে করব, যখন আমরা স্লোলি স্লোলি এগোবো তখন পুরো চার্ট যখন বানাবো দেখবে 1 গ্লুকোজ মলিকিউল 36 এটিপি প্রডিউস করছে, 36 না 32 অ্যাকচুয়াল। ওকে, ফার্মেন্টেশন যখন আমরা দেখবো অনলি 2 মলিকিউলস আর এটিপি জেনারেট করছে, তো তোমার অ্যামাউন্ট অফ এটিপি অনেক কমে যাবে ফার্মেন্টেশনে, বিকজ কমপ্লিট অক্সিডেশন এখানে হয় না, ইনকমপ্লিট অক্সিডেশন হয়। আর যখন কমপ্লিট অক্সিডেশন হয় গ্লুকোজ মলিকিউলে কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি করে। আর এখানে ফার্মেন্টেশনে আমরা দেখতে পাবো ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড তৈরি করছে অর অ্যালকোহল তৈরি করছে। তো অনেক ডিফারেন্স আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্যাটাগরাইজ করেছি। তো আমরা সেটাকেই আমরা উইথ ডায়াগ্রামে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে। অর্গানিক কম্পাউন্ড এনার্জি সোর্স ইলেকট্রন সোর্স হিসেবে ইউজ হচ্ছে, অর্গানিক কম্পাউন্ড অক্সিডাইজ হচ্ছে। আচ্ছা আমাকে বলো, অক্সিডাইজড হলে ইলেকট্রন রিলিজ করবে না ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? বেসিক কেমিস্ট্রি কনসেপ্ট, রিলিজ করবে। ইলেকট্রন রিলিজ করবে, কারেক্ট। তাহলে অর্গানিক কম্পাউন্ড যখন ইউটিলাইজ হচ্ছে এনার্জি ইলেকট্রন সোর্স, after oxidation they release electron and the carbon atoms totally oxidized হয়ে smaller molecule generate করছে, either ও কার্বন ডাই অক্সাইড জেনারেট করতে পারে, দ্যাট মিন্স কমপ্লিট অক্সিডেশন হবে এখানে দেখানো হচ্ছে। আর ডিউরিং দ্য কার্বন ডাই অক্সাইড জেনারেশন ও কি করছে, এটিপি জেনারেট প্রডিউস করছে, এডিপি এটিপি তে কনভার্ট হচ্ছে। and this step is called SLP. SLP means হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। দুটো টাইপস এর ফসফোরাইলেশন হয়, একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল, একটা অক্সিডেটিভ। সমস্ত কিছু স্লোলি বুঝতে পারবে, এখানে জাস্ট লিখে দিলাম। SLP মানে হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ওকে, ইলেকট্রন যখন রিলিজ করছে ইলেকট্রনটাকে তো কেউ না কেউ ক্যারি করবে নাকি? ও তো ইলেকট্রনটাকে ডোনেট করে দিল, মানে রিলিজ করে দিল, কেউ তো ক্যারিয়ার থাকবে যে ইলেকট্রনটাকে নেবে, হ্যাঁ কি না? আর ইলেকট্রনটাকে ক্যারি করে নিয়ে গিয়ে আলটিমেটলি ও যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিয়ে যাবে। সো ইলেকট্রন যখন রিলিজ হয়ে গেল, ইলেকট্রন গুলোকে কেরিয়ার থাকে, আর ইলেকট্রন যখন কেরিয়ার ডিফারেন্ট পারপাসে চলে, পুরো চেইনটাকে বলে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইটিসি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যখন হয়, দুটো আলাদা করে দেখাচ্ছি কেন, আমরা আসছি একটু পরে। পিএমএফ জেনারেট করে প্রোটন মোটিভ ফোর্স, যেটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে পড়েছিল, এই এনার্জিটা কাজে লাগায় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওই পিএমএফ জেনারেট করে। এই যে এখানে পিএমএফ জেনারেট করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন থেকে। আর পিএমএফ কি করতে পারে, এডিপি থেকে এটিপি কনভার্সনে নিয়ে যেতে পারে। তো দুটো সাইডে এটিপি জেনারেট করছে, এটাকে রেড দিয়ে লিখবো, দুদিক দিয়ে এটিপি জেনারেট করতে পারে। এই প্রসেসটার নাম হচ্ছে ওপি। ওপি মানে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সো বোথ সাইড থেকে এটিপি জেনারেট হতে পারে এসএলপি থ্রুতে, আবার পিএমএফ থেকেও ওপি জেনারেট করে, যার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। স্যার এখানে দুবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয় নাকি? না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন একবারই হয়। এবার ডিপেন্ডিং অন দ্য অর্গানিজম আমি দুটো সাইড করে রেখেছি, বিকজ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার অক্সিজেন হতে পারে, আবার ইন কেস অফ কেমো হেটারোট্রপস সাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে
লাস্ট ইলেকট্রন ক্যারিয়ার অ্যাকসেপ্টর সালফেট হতে পারে SO4 মাইনাস, নাইট্রেট হতে পারে NO3 মাইনাস, কার্বন ডাই অক্সাইড হতে পারে, অর্গানিক কম্পাউন্ড হতে পারে ফিউমারের। সো বেসড অন দ্যাট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর যেটা সেটা চেঞ্জ হয়ে যায় বেসড অন অর্গানিজম। ইফ অক্সিজেন অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর, তখন আমরা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের পুরো মেটাবলিজম প্রসেসটাকে বলি এরোবিক রেসপিরেশন, বিকজ অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে, এরোবিক রেসপিরেশন। যেটা আমার ফিউলিং প্রসেস নাম্বার 1 ছিল। যখন দেখছি আমরা অক্সিজেন ইউটিলাইজ করছে না, ব্যাকটেরিয়া ইউটিলাইজ করছে সালফেট, নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড, ফিউমারেট, দ্যাট টাইম আমরা কি বলবো? অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন which is actually আমার এখানে ছিল প্রসেস নাম্বার 2। দেখো পয়েন্ট ক্লিয়ার, বাট 3 এখনো আসেনি, 3টা আমি সেপারেটলি দেখাবো। নাম্বার 1 নাম্বার 2 প্রসেস ফ্লো চার্ট ক্লিয়ার কিভাবে এরা কাজ করে। হ্যাঁ স্যার। অর্গানিক কম্পাউন্ড কে ইউজ করছে, কার্বন অ্যাটম কে ব্রেকডাউন করছে কার্বন ডাই অক্সাইডে টোটালি, এন্ড ইলেকট্রন রিলিজ করছে, ইলেকট্রনটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিয়ে যাচ্ছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে দু রকম ক্যারিয়ার থাকতে পারে, মানে লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর থাকতে পারে। ইফ ইট ইজ অক্সিজেন, দেন আমরা চেনটাকে পুরো স্টেপটাকে বলবো এরোবিক রেসপিরেশন হলো। যদি দেখছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে লাস্টে ওয়ার্ক করছে সালফেট, নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড, মানে উইদাউট অক্সিজেন কাজ করছে না, অক্সিজেন নিচ্ছে না, তার মানে এটাকে বলবো হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, বিকজ এখানে কোনো অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে না। থার্ড প্রসেসটা যেটা ফার্মেন্টেশন, ওখানে তো ইনকমপ্লিট অক্সিডেশন হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটিপি জেনারেশনের অ্যামাউন্ট কমবে, এন্ড তোমার প্রসেসটা আমি লাস্টে দেখাচ্ছি এটার পরে। তো এটা যদি করে নাও, আমি এটা মুছে দেখাবো বা উপরে দেখিয়ে দিচ্ছি, এটা করতে থাকো। ফার্মেন্টেশনের প্রসেস, ফার্মেন্টেশনও সেম জিনিস, অর্গানিক কম্পাউন্ড ইউজ করছে এরা। এনার্জি অ্যান্ড ইলেকট্রন সোর্স, এখান দিয়ে কার্বন অ্যাটম ইউজ হবে। ইনকমপ্লিট অক্সিডেশন হবে, তৈরি করবো হচ্ছে ফার্মেন্টেশন প্রোডাক্টস। ফার্মেন্টেশন প্রোডাক্টস and during incomplete oxidation এ ATP জেনারেট হবে, and এই জেনারেশন প্রসেসটা অনলি SLP এটা। ইলেকট্রন রিলিজ করবে, বাট ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে এন্ডোজেনাস ইলেকট্রন অ্যাকসেপ্টর। কোনো চেন সিস্টেমে যাবে না, এন্ডোজেনাস মানে ওই মেটাবলিক, এটা যখন ভাঙছে ইনকমপ্লিট অক্সিডেশন হচ্ছে, সেখানেই কোনো কম্পাউন্ড অ্যাজ এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফার্মেন্টেশন প্রোডাক্ট ফর্মেশনে হেল্প করবে। তো এখানে কোনো ইটিসির কোনো ব্যাপার আছে? আনসার ইজ নো। আচ্ছা, যদি ইটিসির ব্যাপার না থাকে তাহলে কোনো পিএমএফ জেনারেট হবে? আনসার ইজ নো। যদি পিএমএফ জেনারেট না করে তাহলে কি ওপি হবে? আনসার ইজ নো। তাহলে এখানে এটিপির অ্যামাউন্ট মাচ 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 লেস হবে। পয়েন্ট ক্লিয়ার? এখানে জাস্ট কি হচ্ছে, ফার্মেন্টেশন প্রসেসে এসএলপি হচ্ছে। সো এই প্রসেসটার নাম হচ্ছে ফার্মেন্টেশন, হুইচ ইজ fueling process of 3, number 3. That is the number 1, number 2. তো কোশ্চেন আসে দেখবে যে কেমো হেটারোট্রপসে
থ্রি ফিউলিং স্টেপ ডেসক্রাইব করো উইথ চার্ট। এটা হচ্ছে চার্ট, তো লিখে দিচ্ছি এটা কি। থ্রি ফিউলিং প্রসেস of chemoheterotrophs. Chemoheterotrophs. দেখে নাও চার্ট ক্লিয়ার কিনা। এটা প্রেসকটের চার্ট, এটা তুলে কোশ্চেন দেবে। প্রেসকটে খুললে দেখবে এই চার্টটা করা আছে। আমি আরেকটু সিম্পলিফাই করে দিয়েছি বোঝার জন্য। বলবে হ্যাঁ স্যার বুঝেছি। বাকিরা বলবে। নেক্সট টপিকে যাব। হ্যাঁ তাহলে ক্লিয়ার বোঝা গেল তিনটে ফিউলিং স্টেপ হচ্ছে। আমাদের ইউনিটটা কি লেখা আছে দেখবে। দিস ইউনিটে লেখা আছে কেমো হেটারোট্রফস, ড্যাশ দিয়ে লেখা আছে এরোবিক রেসপিরেশন। তার মানে এই ইউনিটে আমরা কি পড়বো? এই ইউনিটে আমরা অনলি পড়বো এরোবিক রেসপিরেশন। এর পরের ইউনিটটা দেখো লেখা আছে অ্যানারোবিক রেসপিরেশন অ্যান্ড ফার্মেন্টেশন। তার মানে হচ্ছে ইউনিট নাম্বার 3 তে অ্যানারোবিক রেসপিরেশন আর ফার্মেন্টেশনটাকে ফেলে দিয়েছে। এই ইউনিটটা কমপ্লিটলি ফোকাস হবে এরোবিক রেসপিরেশন। বোঝা গেল কি বললাম? ইউনিট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ চলো তাহলে স্টার্ট করে দিই। এরোবিক রেসপিরেশন। aerobic respiration. কিছু পয়েন্ট লিখছি। কমপ্লিট অক্সিডেশন of organic compound and at the end carbon dioxide produce হবে with water, complete oxidation হবে, অক্সিজেন ইউটিলাইজ হবে aerobic respiration এ, act as T, oxygen act as T. T মানে কি? T মানে কি চা? না, that T means terminal electron acceptor. টার্মিনাল ওয়াটার মানে হচ্ছে লাস্ট ইলেকট্রন। প্রচুর ওখানে যখন ইলেকট্রনটাকে রিলিজ করে দেয় অর্গানিক কম্পাউন্ড, ইলেকট্রনটা ডিফারেন্ট হ্যান্ড ঘোরে, মানে একটার পর একটা সিস্টেমে যায়। লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার যদি অক্সিজেন হয় তখনই আমরা বলবো এরোবিক রেসপিরেশন, যেটা একটু আগে দেখাচ্ছিলাম। আর যদি অক্সিজেন বাদে আদার কম্পাউন্ড গুলো হয় তখন আমরা বলবো অ্যানারোবিক রেসপিরেশন। সো ক্লিয়ারলি এরোবিক রেসপিরেশনে অক্সিজেন ইউটিলাইজ হবে অ্যাজ আ টি, টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ Three stage process. Three stage process aerobic respiration. Step number 1, glycolysis or EMP pathway. Step number 2, TCA cycle or Krebs cycle.
Step number 3, electron transport chain and oxidative phosphorylation. Electron transport chain and oxidative phosphorylation. আচ্ছা, এই তিনটে স্টেপ কি কনকমিনেন্ট, মানে কি একটার পর একটা হবে নাকি যে কোনো টাইমে যে কোনো কিছু হয়? একটার পর একটা। ওকে, তার মানে এটা সিকোয়েন্স মেনটেন করানো আছে। তুমি কখনোই ফার্স্টে বলবে না যে টিসিএ সাইকেল হয়ে যাবে, মানে গ্লুকোজ ফার্স্টে টিসিএ সাইকেলে ঢুকে যাবে, নট পসিবল। সো গ্লুকোজ ফার্স্টে গ্লাইকোলাইসিসে ঢুকবে, গ্লাইকোলাইসিস কমপ্লিট করার পর টিসিএ সাইকেলে যাবে, টিসিএ সাইকেল গ্লাইকোলাইসিসে যত ইলেকট্রন আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যাকসেপ্ট করার পর অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে এনার্জি তৈরি করবে। সো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। ইট ইজ আ সিকোয়েন্সিয়াল প্রসেস, ওয়ান বাই ওয়ান স্টেপ হবে, উল্টো পাল্টা স্টেপ লিখলে নাম্বার কাটবে এবং পুরো ব্যাপারটাই খিচুড়ি তৈরি হবে। গ্লাইকোলাইসিস মিন্স এখানে কি হচ্ছে, গ্লুকোজ ফার্স্ট টাইম অক্সিডাইজড হয়ে কনভার্ট করছে পাইরুভেটে। আমরা পুরো স্টেপ দেখবো। নেক্সট এখানে টিসিএ সাইকেল, পাইরুভেট আলটিমেটলি তৈরি হবে অ্যাসিটাইল কোয়েতে। অ্যাসিটাইল কোয়ে এখানে ঢুকছে, এন্ড অ্যাসিটাইল কোয়ে ঢুকে তৈরি করবে এখানে কার্বন ডাই অক্সাইড ওয়াটার, তার সাথে তৈরি হচ্ছে প্রচুর অ্যামাউন্ট অফ NADH and FADH2। গ্লুকোজ টু পাইরুভেট কনভার্সনও তৈরি হতে পারে NADH। সো এই NADH FADH2 এই মলিকিউল গুলো ইটিসি তে ঢুকবে, NADH and FADH2 এন্টার ইটিসি। ইটিসি তে ঢুকলে বোঝা যাচ্ছে কি তৈরি হবে, PMF জেনারেট করবে, আর PMF থেকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়ে ATP প্রোডাকশন হবে, হিউজ কোয়ান্টিটি অফ ATP প্রোডাকশন করবে। এই টাইমে গ্লুকোজ টু পাইরুভেট কনভার্ট টাইমে এখানেও ATP জেনারেট করে, যেটা একটু আগে বলেছিলাম আমরা SLP স্টেজ। অ্যাসিটাইল কোয়ে টু কার্বন ডাই অক্সাইড ওয়াটার এই কনভার্সন মানে ক্রেবস সাইকেলও একটা স্টেপ আছে যেখানে ATP জেনারেট করতে পারে, ADP টু ATP, যেটাকে আমরা বলবো SLP স্টেজ। সো এখানে SLP OP দুটোই হবে। বলো, স্টেপস ক্লিয়ার? স্টার্ট করব EMP পাথওয়ে। হ্যাঁ, স্টেজ নাম্বার 1 স্টার্ট করছি, EMP পাথওয়ে। or glycolysis. It is the most common pathway for glucose degradation. The pathway is also called EMP pathway. এটা কোশ্চেনে আসে, why glycolysis is called EMP pathway? Because of the discovery scientists, 3 scientists have discovered this pathway. Because 3 scientists discovered this glycolysis pathway, and they are Emden, Meyerhoff
and Parmes. So all three scientists' first letters are used here to form EMP pathway. বলো, point clear? Why it is called EMP pathway? হ্যাঁ Next point. In glycolysis, occurrence দেখে নাও কোথায় হয় ব্যাকটেরিয়ার? Obviously এটা সাইটোসলে হয়, কারণ কোনো অর্গানেলই নেই। ইউক্যারিওটিকদেরও এটা সাইটোসলেই হয়। Glycolysis oxygen dependent or independent? Independent reaction কি বলবে? জানো অক্সিজেন লাগে কি লাগে না গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনের টাইমে? আনসার ইজ নো, কোনো অক্সিজেন লাগে না। তার মানে এই স্টেপটা, গ্লাইকোলাইসিসটা এনারোবিক ব্যাকটেরিয়াদের জন্য অ্যাপ্লাইড হবে মেটাবলিজমের ফার্স্ট প্রসেসে, হ্যাঁ কি না? হ্যাঁ মানে যখন আমরা ফার্মেন্টেশনে যাব বা এনারোবিক রেসপিরেশনে যাব, দ্যাট টাইম অলসো EMT pathway glycolysis are utilized because it is the first stage and this is the stage where no oxygens are needed for the total reaction cycle. ঠিক আছে? So it is occur in absence of oxygen. Glycolysis has total 10 reaction steps. Total 10 enzymes catalyze reaction steps. And this total 10 enzyme catalyzed states are separated or divided into two categories: first 5, first half, and second half. First 5 reaction state, এভাবে না লিখে ডাইরেক্ট নামটা লিখে তারপর লিখি। First 5 reaction steps are called preparatory phase. Preparatory phase. And last 5 reaction catalyzed altogether called payoff phase. Payoff phase. So glycolysis has two phase. In total 10 enzyme catalyzed reaction. First phase, first 5 reactions are called preparatory phase, and the last 5 reactions is called payoff phase. Preparatory phase and payoff phase এর মধ্যে ডিফারেন্সটা ওয়ার্ডের মধ্যেই আছে। প্রিপারেটরি ফেজ মানে হচ্ছে এখানে গ্লুকোজ মলিকিউলটা প্রিপেয়ার হবে ফর দ্য প্রোডাকশন অফ এনার্জি, এটিপি। দ্যাটস ওয়াই পে অফ ওয়ার্ডটা বলা হচ্ছে। পে অফ মানে কিছু প্রডিউস করার জন্য বা কিছু প্রডিউস করবে, বাট তার আগে ওকে প্রিপেয়ার হতে হবে। সো ফার্স্ট 5 রিঅ্যাকশনে ও প্রিপেয়ার হবে এন্ড লাস্ট 5 রিঅ্যাকশনে ও পে অফ করবে, মানে এটিপি দেবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ সো প্রিপারেটরি ফেজে দেখে নাও কি হবে, টোটাল রিঅ্যাকশন দেখলে আরো বোঝা যাবে। হেক্সোজ গ্লুকোজ is phosphorylated, and cleaved to yield 2-molecule 3-carbon compound called glyceraldehyde 3-phosphate. Two molecule 3-carbon glyceraldehyde 3-phosphate. payoff phase কি হবে? Glyceraldehyde 3-phosphate convert into pyruvate,
গ্লিসারলডিহাইড 3 ফসফেট কে শর্টে লিখলাম গ্যাপ, কনভার্ট ইনটু পাইরুভেট, প্রিপারেটরি ফেজে ডিউরিং এটিপি মানে প্রিপারেশনের টাইমে এটিপি নিডেড, আর পে অফ ফেজে গিয়ে কমপ্লিটলি এটিপি প্রডিউস করবে, এর জন্য পে অফ ওয়ার্ডটা দেওয়া, এটিপি প্রডিউস আর জেনারেট। দেখো দুটো ফেজকে সেপারেট করেছি, ফেজের কিছু ক্যারেক্টার লিখেছি, প্রিপারেটরি এন্ড পে অফ। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ তুমি এখানে কোশ্চেন করতে পারো স্যার প্রিপারেটরি ফেজে তো এটিপি লাগছে, পে অফ ফেজে গিয়ে এটিপি জেনারেট করছে, মানে যে এটিপি তৈরি করছে যেটা এখানে তৈরি করছে সেটাই কি প্রিপারেটরি ফেজে লেগে যাচ্ছে, তাহলে তো আলটিমেটলি জিরো হয়ে যাবে। না, প্রিপারেটরি ফেজে যে অ্যামাউন্ট অফ এটিপি লাগবে পে অফ ফেজে গিয়ে তার বেশি অ্যামাউন্ট তৈরি করবে, তার মানে অল টুগেদার নেট অ্যামাউন্ট এটিপি আমরা দেখবো প্লাসেই আছে, মানে জেনারেটই করছে, ইউটিলাইজও হচ্ছে না, জিরো হচ্ছে না। কি বললাম বোঝা গেল? প্রিপারেটরি ফেজে প্রিপারেশনের জন্য এটিপি লাগছে, বাট দ্যাট এটিপি নিডেড ইজ লেস অ্যামাউন্ট, বাট হোয়েন পে অফ ফেজে যায় জেনারেট যখন করে এটিপি অ্যামাউন্ট ইজ হাইয়ার। সো অল টুগেদার আমরা দেখতে পারি যদি ব্যালেন্স করে দেখি যে তোমার আলটিমেটলি গ্লাইকোলাইসিস থেকে তৈরি হয়, জেনারেট করে, প্লাসে থাকে এটিপি। এবার পুরো আমরা ব্যাপারটা দেখবো, গ্লাইকোলাইসিস স্টেপস, টোটাল 10 এনজাইমস ক্যাটালাইজ স্টেপ। বলো ক্লিয়ার থাকলে মুছবো এন্ড স্টেপ গুলো চেক করবো উইথ এনজাইম, বিকজ এটা হ্যাঁ ক্লিয়ারলি এনজাইম ক্যাটালাইজ স্টেপ। গ্লুকোজ মলিকিউল ফার্স্ট কনভার্ট হবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ মলিকিউল কনভার্ট হবে গ্লুকোজ 6 ফসফেটে, এনজাইম নাম হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ, আচ্ছা এনজাইমের নেম গুলোকে আমি শর্ট ফর্মেও বলবো, শর্ট ফর্মটা লিখবে না, শর্ট ফর্মটা মনে রাখার জন্য এক্সামে যখন পুরো স্টেপ দেবে শর্ট ফর্মটা দেখে তোমার মাথায় আসবে। এইচ কে শর্ট নেম হচ্ছে এইচ কে, যেটা হচ্ছে তোমার হেক্সোকাইনেজ এনজাইম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করছে। আচ্ছা গ্লুকোজটা ছিল হচ্ছে কত নাম্বার কার্বন? টোটাল কার্বন প্রেজেন্ট ইন গ্লুকোজ ইজ 6 কার্বন and glucose 6 phosphate 6 carbon present থাকবে। তো কার্বনের অ্যামাউন্ট গুলো আমি পাশাপাশি রাখছি। ওকে, এটা হচ্ছে স্টেজ নাম্বার 1, তাও লিখতে হবে। স্টেজ নাম্বার 2, ফার্স্ট স্টেজটা হচ্ছে ইরিভার্সিবল স্টেপ, সেকেন্ড স্টেপটা রিভার্সিবল। Glucose 6 phosphate convert into fructose 6 phosphate. Fructose 6 phosphate. Reaction number 2. Enzyme involve phosphoglucoisomerase. Phosphoglucoisomerase. And it is simplified name is TGI. TGI. Phosphoglucoisomerase convert glucose 6 phosphate to fructose 6 phosphate. ফার্স্ট রিঅ্যাকশনে হয়েছিল কি? ফার্স্ট রিঅ্যাকশনে গ্লুকোজের মধ্যে ফসফেট গ্রুপ ঢুকে গেছে, ঠিক আছে, মানে ফসফোরাইলেশন হয়েছে। সেকেন্ড স্টেজে কি হলো?
গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করলো, গ্লুকোজ ফ্রুক্টোজ একটা আর একটা কি আইসোমার না? গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি একটা আর একটা আইসোমার তো, তার মানে এখানে হ্যাঁ আইসোমারাইজেশন হয়েছে। আইসোমারাইজেশনের জন্য দেখো এনজাইমের নামটাও আইসোমারেজ এসছে এখানে, এখানে আইসোমারাইজেশন হচ্ছে, ফসফোগ্লুকো আইসোমারেজ, গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হয়েছে। ওকে, নেক্সট স্টেপ, another irreversible state মানে সিঙ্গেল অ্যারো, ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্ট হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 মানে আরেকটা ফসফেট ঢুকলো ফ্রুক্টোজ 6 ফসফেটে 1 কার্বনে 1,6 বিসফসফেট। Reaction number 3, enzyme involve phosphofructokinase, phosphofructokinase PFK short name, phosphofructokinase PFK। তুমি কোশ্চেন করবে স্যার এখানে ফসফেট গুলো ঢুকছে ডোনার কে, ডোনারটা তো দেখালেন না, ডোনার তো দেখাতে হবে, ইয়েস দেখাতে হবে। এখানে গ্লুকোজের মধ্যে ফসফেটটা ঢোকালো কে, এটিপি অ্যাক্ট অ্যাজ এ ফসফেট ডোনার, এটিপি থেকে এডিপি কনভার্ট হলো আর একটা ফসফেট গ্লুকোজের মধ্যে ঢুকলো অ্যাজ আ 6 কার্বনে এন্ড প্রোডিউস করলো গ্লুকোজ 6 ফসফেট। হিয়ার অলসো সেম, another phosphate ঢুকছে, তার মানে এখানেও ATP act as a donor, ATP to ADP conversion, one phosphate enter into the glucose carbon fructose carbon number 1 to produce fructose 1,6 bisphosphate। বলো, আপাতত ঠিক আছে, বোঝা যাচ্ছে সব? হ্যাঁ স্যার। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখানে ব্রেকডাউন করবে, এখানে ব্রেকডাউন হবে and 6 কার্বন 2 3 কার্বনে কনভার্ট হবে, 6 carbon, this is also 6 carbon, now it is breakdown from the half, from the middle to convert 2 3 carbon compound। reversible process and 2 3 carbon molecule generate করবে। reaction number 4, name of the enzyme aldolase, name of the enzyme aldolase। generate করছে 2 3 carbon compound, one is dihydroxy acetone phosphate, acetone phosphate, একে সিম্পলি আমরা DHAP ঢ্যাপ বলি, dihydroxy acetone phosphate, and another 3 carbon compound called glyceraldehyde 3 phosphate। glyceraldehyde 3 phosphate, একে আমরা সিম্পলি গ্যাপ বলি। So fructose 1,6 bisphosphate after breakdown from the middle with the help of enzyme aldolase, GAP 3 carbon, GAP 3 carbon compounds are produced। So this is 3 carbon compound, this is 3 carbon compound। So aldolase যখন ওয়ার্ক করছে, কোনো ব্রেকডাউন করছে, কোনো ওয়াটার এখানে আমি লিখেছি, aldolase fructose 1,6 ফসফেট কে বিসফসফেট কে ব্রেকডাউন করলো ওয়াটারের অ্যাবসেন্সে, দেখো কোনো ওয়াটার নেই কিন্তু উইদাউট ওয়াটার ব্রেকডাউন করেছে, তাহলে এটা কোন গ্রুপ অফ এনজাইম? আগের সেমিস্টার থেকে বলা উচিত এনজাইমের ক্লাসিফিকেশন, কোন গ্রুপের এনজাইম aldolase, breakdown with the absence of water, স্যার 4 নাম্বার যে গ্রুপটা ছিল এল কি ছিল দিয়ে। 4 নম্বরে? তোমার তো এটা মনে রাখা উচিত ছিল সিকোয়েন্স, OTHLIL অথলিল 1 2 3 4, এটার নাম কি? লাইজ, ইয়েস লাইজ গ্রুপ অফ এনজাইম।
লাইজ এখানে ব্রেকডাউন হয় অ্যাবসেন্স অফ ওয়াটার। এখনো সেমিস্টারের রেজাল্ট বেরোলো না, ভুলে গেল এরা। ওকে, স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5 অ্যাকচুয়ালি গ্যাপে কনভার্সন, রিভার্সেবল প্রসেস, যেখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট DHAP কনভার্ট ইনটু গ্যাপ। ওকে, গ্যাপ কিন্তু একটা তোমার কিটো সুগার, ঠিক আছে, 3 কার্বন কিটো সুগার, আর গ্যাপ কিন্তু হচ্ছে 3 কার্বন অ্যালডো সুগার। তাহলে এখানেও কি হচ্ছে, আইসোমারাইজেশন, হ্যাঁ কি না? দেখবে এনজাইমের নামও আইসোমারাইজেশন। হ্যাঁ গ্যাপ হচ্ছে কিটো সুগার 3 কার্বন, গ্যাপ হচ্ছে 3 কার্বন তোমার অ্যালডো সুগার। সো কনভার্সনের মিন্স হচ্ছে এখানে তোমার আইসোমারাইজেশন হচ্ছে। তো এখানে এনজাইমের নাম হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, এটা হচ্ছে রিঅ্যাকশন নাম্বার 5। ট্রায়োজ ফসফেট আইসোমারেজের সিম্পলিফাইড নেম হচ্ছে TIM, টিম। ট্রায়োজ ফসফেটকে টি দিয়েছে আর আইসোমারেজের আই আর এম, তো এটা হচ্ছে সিম্পলিফাইড নেম TIM। নাও বলবে গ্লিসারালডিহাইড 3 ফসফেট কত মলিকিউল হলো? 1 মলিকিউলই আছে না 2 মলিকিউল জেনারেট হলো? একটা তো এসেই ছিল, আর একটা গ্যাপ থেকে কনভার্ট হয়ে গিয়ে শিফট করে গিয়ে গ্যাপে কনভার্ট হলো। তাহলে এখন কটা আছে? 2 মলিকিউল, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এরপর থেকে যা রিঅ্যাকশন চলবে সবই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, বিকজ গ্যাপ চলে এসেছে 2 মলিকিউল। আগে 1 মলিকিউল ছিল, গ্যাপটা শিফট করে গেল গ্যাপে, দ্যাট মিন্স 2 মলিকিউল প্রডিউস হয়েছে। সো দিস আর দ্য 5 স্টেপ, ফার্স্ট 5 স্টেপ, তার মানে হচ্ছে প্রিপারেটরি ফেজ অফ দ্য গ্লাইকোলাইসিস কমপ্লিট করলাম। বলো, লাস্ট 5 স্টেপে আসবো। লাস্ট 5 স্টেপ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট পাইরুভেটে কনভার্ট হবে। মুছে দেব? হ্যাঁ Okay, now we are in the hand of 2 molecules of glyceraldehyde 3 phosphate. Glyceraldehyde 3 phosphate, which is 2 molecule. In payoff phase, reaction number 6, where glyceraldehyde 3 phosphate reversibly convert into 1,3-bisphosphoglycerate. Bisphosphoglycerate. Simplified name 1,3 BPG. 1,3 BPG. Bisphosphoglycerate. তো রিঅ্যাকশনে দেখো গ্লিসারালডিহাইড 3 ফসফেট মানে একটা ফসফেট ছিল, বাট এখানে দুটো ফসফেট এসেছে, আর একটা কার্বন ডুবে, কার্বন নাম্বার 1 এ একটা ফসফেট ডুবেছে, তাই না? তাহলে কেউ তো একটা ফসফেট ডোনার হবে দিস রিঅ্যাকশনে। হ্যাঁ ফসফেট ডোনার এই রিঅ্যাকশনে নট দি এটিপি, ইট ইজ দ্য ইনঅর্গানিক ফসফেট, দ্যাট ইজ দ্য ক্যাচ। তো এখানে ফসফেট তো ঢুকছে কার্বন নাম্বার 1 এ, বাট ঢোকার টাইমে এখানে এটিপি লাগে না, এখানে ইউজ করছে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, যেটাকে আমরা লিখলাম হচ্ছে পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। সো 2 molecule of glyceraldehyde 3 phosphate এর জন্য 2 molecules of PI are needed, যেখানে তোমার 1 কার্বন নাম্বার 1 এ ঢুকবে। আচ্ছা, ডিউরিং দিস রিঅ্যাকশন প্রসেস গ্লিসারালডিহাইড টু গ্লিসারেট কনভার্সন, এখানে একটা অক্সিডেশন হচ্ছে, এখানে অক্সিডেশন হচ্ছে, এন্ড অক্সিডেশন করানোর জন্য এখানে লাগবে হচ্ছে তোমার NAD+
NADH এ কনভার্ট হবে। তো A অক্সিডাইজড হয়েছে, NAD প্লাস রিডিউসড হয়েছে, পুরো রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করে দিয়েছে। So 2 molecules of NAD plus 2 molecules of NADH এ কনভার্ট হচ্ছে। এই রিঅ্যাকশনটা ভেরি ইম্পর্টেন্ট, রিঅ্যাকশন নাম্বার 6, এনজাইম ইনভলভ ফসফোগ্লিসারেট, সরি গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ। এর শর্ট নেম হচ্ছে GAPDH, শর্ট নেম GAPDH বিকজ ওর সাবস্ট্রেট নেমটা ছিল গ্যাপ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। Reaction number 6 done. Reaction number 7, 1,3-bisphosphoglycerate convert into 3-phosphoglycerate. Convert into 3-phosphoglycerate, that means একটা ফসফেট বেরিয়ে গেছে। কে নিল একটা ফসফেট কে? দেখাচ্ছি 3-phosphoglycerate, 2 molecule ছিল, 2 molecule হলো 3-phosphoglycerate. 1 phosphate is released from the carbon number 1 and accepted by ADP molecule. Accepted by ADP molecule. 2 molecules of ADP accepted 2 molecule of phosphate released from 1,3-BPG and convert into 2 molecules of ATP. 2 molecules of ATP, তাহলে হচ্ছে ফার্স্ট ATP generation step. First ATP generation step in glycolysis is the reaction number 7. Reaction number 7, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ATP generation হচ্ছে and this ATP generation name is SLP. SLP যেটা দেখছিলাম একটু আগে, substrate level phosphorylation. তাহলে এটা মিনিংটা এবার ভালো করে বুঝে নাও। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মিনিংটা কি? ফসফোরাইলেশন ওয়ার্ডটার মানে হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাডিশন হয়ে এটিপি জেনারেশন করা। ফসফোরাইলেশন ওয়ার্ডটার মানে হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাডিশন হবে এডিপির সাথে এন্ড এটিপি জেনারেট করবে। আচ্ছা, এখানে ফসফেটের ডোনার কে? ফসফেটের ডোনার কে? 1,3-bisphosphoglycerate, হ্যাঁ কি না? এর জন্য মানে 1,3-bisphosphoglycerate অ্যাকচুয়ালি এখানে সাবস্ট্রেট হিসেবে কাজ করছে, তার জন্য আমরা কি লিখছি এখানে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হচ্ছে। সো when ATP is generated from substrate that act as a phosphate donor. This process is called substrate level phosphorylation. মানে সাবস্ট্রেট ফসফেট দিচ্ছে, ডোনেট করছে, এডিপির মধ্যে ঢুকছে, এটিপি জেনারেট করছে। এনজাইম নেম যেটা করায় সেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ। ফসফোগ্লিসারেট কাইনেজ। ফসফোগ্লিসারেট কাইনেজের সিম্পলিফাইড নেম হচ্ছে পিজিকে। Reaction number 7 done. First SLP step in glycolysis. কোশ্চেনও দেয় কিন্তু এগুলো। ফার্স্ট এসএলপি স্টেপটাকে জাস্ট লিখতে দিল, পুরোটা না লিখতে দিয়ে জাস্ট বলবে ফার্স্ট এসএলপি স্টেপটা মেনশন করো গ্লাইকোলাইসিসে। দ্যাট মিন্স ফার্স্ট এসএলপি স্টেপ এটা জাস্ট রিঅ্যাকশন নাম্বার 7টা মেনশন করতে হবে। ওকে, রিঅ্যাকশন নাম্বার 8, 3-phosphoglycerate convert into 2-phosphoglycerate. 2 molecule 3-phosphoglycerate convert into, okay,
2 molecules of 2-phosphoglycerine. 2 molecules of 2-phosphoglycerine. জাস্ট এখানে ফসফেটের চেঞ্জ হয়েছে নাম্বারিং, 3 থেকে কার্বন নাম্বার 3 থেকে শিফট করে কার্বন নাম্বার 2 তে গেছে, আদারওয়াইজ আর কিছু হয়নি রিঅ্যাকশনটা। and it is the reaction number 8 যেখানে কাজ করে হচ্ছে ফসফোগ্লিসারিন মিউটেজ। ফসফোগ্লিসারেট মিউটেজ, শর্ট ফর্ম পিজিএম। মিউটেজ মানে জাস্ট চেঞ্জ করেছে পজিশনকে ফসফেটের, এটা কিন্তু আইসোমারাইজেশন না, এটা জাস্ট পজিশন চেঞ্জ ফসফেটের। 2-phosphoglycerate কনভার্ট হবে 9 নাম্বার স্টেট 2 molecule phosphoenol pyruvate। এই তোমার প্রোডাক্টটা আগের দিনও দেখলে গ্রুপ ট্রান্সলোকেশনে কাজ করছিল, ফসফোএনল পাইরুভেট। এর সিম্পলিফাইড নেম হচ্ছে পেপ, এগুলোকে বলা হয় 2PG, এর নাম হচ্ছে 3PG। Phosphoenol pyruvate conversion is needed enzyme enolase। এই রিঅ্যাকশন স্টেপে ওয়াটার বেরোবে, তার মানে ডিহাইড্রেশন রিঅ্যাকশন, ওয়াটার রিলিজ হচ্ছে আর ফসফেনল পাইরুভেটে কনভার্ট হচ্ছে 2PG তে। লাস্ট স্টেজ টেঅফেজ এন্ড টোটাল গ্লাইকোলাইসিস এর সিঙ্গেল মানে ইরিভার্সিবল রিঅ্যাকশন স্টেপ, রিঅ্যাকশন নাম্বার 10, যেখানে পেপ কনভার্ট হবে পাইরুভেটে, 2 molecule of pyruvate। enzyme pyruvate kinase, short form PK। আচ্ছা, ফসফেনল পাইরুভেটের মধ্যে একটা ফসফেট ছিল যেটা বের করে দিয়েছে, এন্ড ফসফেটটাকে অ্যাকসেপ্ট করে নেবে ADP molecule to generate ATP। তো টোটাল স্টেট 10 স্টেট আমরা মেনশন করেছি গ্লাইকোলাইসিসে, দেখেন। তো এটা হচ্ছে সেকেন্ড এসএলপি স্টেপ। Second SLP stage of glycolysis, where ATP is generated and substrate donor, phosphate donor is substrate itself। স্যার 7 থেকে 8টা একবার বলে দিন। 7 to 8 এটা হ্যাঁ 1,3 BPG ফসফেট বার করলো কার্বন নাম্বার 1 থেকে, অ্যাকসেপ্ট করলো ADP, কনভার্ট করলো ATP তে। 1 থেকে যখন বেরিয়ে যাবে তৈরি করবে 3-phosphoglycerate। 1,3 বিসফসফোগ্লিসারেট ছিল, 1 নম্বর কার্বন থেকে রিলিজ করে দিল, প্রোডিউস করলো 3-phosphoglycerate। এটাই হয়েছে। সো এটার নাম হচ্ছে ফার্স্ট এসএলপি স্টেট ইন দা গ্লাইকোলাইসিস, বিকজ এটিপি জেনারেট করছে এই স্টেজে এন্ড ফসফেট ডোনার হচ্ছে সাবস্ট্রেট। সেকেন্ড এটিপি জেনারেশন স্টেপ বা সেকেন্ড এসএলপি স্টেপ গ্লাইকোলাইসিস হচ্ছে লাস্ট তোমার স্টেপ নাম্বার 10। ফসফেনল পাইরুভেট থেকে ফসফেট বের হচ্ছে, সাবস্ট্রেট অ্যাক্ট করছে অ্যাজ আ ফসফেট ডোনার। আচ্ছা বুঝেছি। বলো অল ক্লিয়ার? তাহলে কিছু পয়েন্ট আমরা লিখি গ্লাইকোলাইসিসের টোটাল রিঅ্যাকশন দেখে, রিঅ্যাকশন স্টেপ দেখে কিছু পয়েন্ট মেনশন করি। এটা একটু আগে বলে দিয়েছি। ফার্স্ট এসএলপি স্টেপ হচ্ছে রিঅ্যাকশন নাম্বার 7।
second SLP step of glycolysis, reaction number 10. আচ্ছা, NADH production step এরকম ভাবে কিন্তু কোশ্চেন দেয়। এখন কিন্তু টোটাল এই গ্লাইকোলাইসিস লেখো, এগুলো দেয় না। NADH প্রোডাকশন স্টেপ হচ্ছে তোমার রিঅ্যাকশন নাম্বার 6, এই দেখো যেখানে NADH রয়েছে 2 মলিকিউল। তো রিঅ্যাকশন নাম্বার 6 এগুলো খেয়াল রাখবে, শুধু ওই রিঅ্যাকশনটাই লিখতে হবে যদি বলে কোশ্চেন। আচ্ছা, আর কি বলার আছে? ওয়াটার রিলিজিং মানে ডিহাইড্রেশন স্টেপ। রিঅ্যাকশন নাম্বার 9। আচ্ছা, যেটা একটু আগে বলছিলাম তোমার ব্রেকডাউন উইদাউট ওয়াটার স্টেপ, এটা ছিল তোমার প্রিপারেটরি ফেজের লাস্ট রিঅ্যাকশন, লাস্টের আরেকটা রিঅ্যাকশন নাম্বার 4। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ভেঙে গেল ফ্রুক্টোজ তোমার গ্যাপ আর ঢাপে। তো এইগুলো বেসিক্যালি দেয়। তো এটা একটা লিস্ট করে দিলাম যেখানে লাইজ এনজাইম কাজ করছে লাস্টে। এরপরে আসবো মোস্ট ইম্পর্টেন্ট প্রসেসে, এটিপি নাম্বারিং, এটিপি ব্যালেন্স শিট ইন গ্লাইকোলাইসিস। অনলি গ্লাইকোলাইসিস আপাতত দেখেছি, গ্লাইকোলাইসিসের এটিপি ব্যালেন্স শিটটা দেখে নিই। অ্যাকচুয়ালি এটিপি প্লাসে যাচ্ছে না মাইনাসে যাচ্ছে। সো এটিপি ব্যালেন্স শিটে যখন দেখছি ক্লিয়ারলি এটিপি আগে দেখে নিই কোথায় ইউটিলাইজ হচ্ছে। এটিপি ইউটিলাইজিং স্টেপ, বলো স্টেপ নাম্বার। ATP utilizing step in glycolysis. আরে ATP ইউটিলাইজ হচ্ছে 6 এ, ইউটিলাইজ কোথায় হচ্ছে ATP? ফার্স্ট স্টেপ, স্টেপ 1। আর আরেকটা স্টেপ আছে, স্টেপ নাম্বার 3। দেখো 3 ATP ইউটিলাইজ হয়নি 3 তে, ATP টু ADP দেখানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্টেপ 1 এ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে হচ্ছে, ওখানে একটা ATP লাগছে। তো 1 ATP। স্টেপ নাম্বার 3 তে ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট করছে, আবার একটা ATP লেগেছে। তাহলে টোটাল ATP ইউটিলাইজ হয়েছে গ্লাইকোলাইসিসে হাউ মেনি মলিকিউল? 2 ATP। আচ্ছা, এবার দেখে নেবো আমরা হচ্ছে ATP প্রোডাকশন স্টেপ, সেটা SLP। রিঅ্যাকশন নাম্বার 7 মানে স্টেপ নাম্বার 7 আর স্টেপ নাম্বার 10। স্টেপ নাম্বার 7 এ হচ্ছে 2 মলিকিউলস ATP জেনারেট হয়েছে টোটাল। স্টেপ নাম্বার 10 এ 2 ATP জেনারেট হয়েছে। তো অল টুগেদার 4 ATP জেনারেট হলো আর 2 ATP খরচ হলো, তাহলে নেট গেইন কত পড়ে থাকবে? নেট ATP গেইন 2। নেট ATP গেইন, নেট মানে হচ্ছে তোমাকে মাইনাস করতে হবে 4 মাইনাস 2, 2 ATP per glucose in glycolysis. In glycolysis net ATP, নেট মানে কি? ধরো তোমাকে 10টা টাকা দেওয়া হয়েছে, তুমি 8 টাকা খরচ করে এসো, তোমার কাছে কত পড়ে থাকবে? 10 টাকা পড়ে থাকবে, এখনো 2 টাকা পড়ে থাকবে না? তো মাইনাস করো, নেট মানে হচ্ছে মাইনাস কত। করেই বললাম। ও 4 শুনলাম তো আমি। না না, আমি 2 বললাম।
ও তাহলে ঠিক আছে, 2 ATP হবে পার গ্লুকোজ। সো নেট ATP গেন হবে 4 molecule production, 2 molecule are utilized, 4 minus 2, 2 ATP per glucose in glycolysis। তো পাইরুভেটে এখন অবধি রয়েছে, এরপর পাইরুভেটটা ঢুকে যাবে হচ্ছে TCA সাইকেল, অ্যাসিটাইল কোএন। বলো, এত অবধি বোঝা গেল? হ্যাঁ। তাহলে তোমরা বলতে পারো স্যার গ্লাইকোলাইসিস কি এন্ড হয়ে গেল? আনসার ইজ নো। গ্লাইকোলাইসিস এভাবে এন্ড করা যাবে না, এটা করা হলো ক্লাস 11-12 এর লেভেলে। গ্লাইকোলাইসিস এখন যা পড়েছি আমরা, এটা 11-12 লেভেলে পড়েছি। পুরো স্টেপ লিখতে দিলে আমরা লিখতে পারবো, বাট এটা 11-12 এর কোশ্চেন। অনার্স লেভেলের এটা কোশ্চেন কোনোদিন দেবে না যে একটা পুরো গ্লাইকোলাইসিস দেখে ফেলো, দেবে না। ঠিক আছে, তাহলে কি দেবে? দেবে এরকম রিয়াকশন দেবে। আচ্ছা, আর কি দিতে পারে? ডিটেল রিয়াকশন স্টেপ, ইচ অফ দ্য রিয়াকশন ইন ডিটেলস এ পড়তে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ডিটেল রিয়াকশন স্টেপস অফ গ্লাইকোলাইসিস, তার মানে রিয়াকশন স্টেপে এনজাইম, আচ্ছা রিয়াকশন স্টেপে স্ট্রাকচার, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্সন, পুরো স্ট্রাকচার ওয়াইজ বুঝতে হবে, মানে স্ট্রাকচার ওয়াইজ লিখতে হবে, তবে গিয়ে তোমার মার্কসটা দেবে ইন বিএসসি। বোঝাই যাচ্ছে বায়োকেমিস্ট্রি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে। অবভিয়াসলি তুমি কার্বোহাইড্রেট জানো, স্ট্রাকচার আঁকতে জানো, হাওয়ার ফর্ম আঁকতে জানো, তাহলে স্ট্রাকচার ওয়াইজ তোমাকে গ্লাইকোলাইসিস রিড করতে হবে, যেটা ডিটেলস রিঅ্যাকশন স্টেপে পড়ে। অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে এনজাইম যেটা পড়েছো, যেটা সেমিস্টার 2 তে পড়েছো এনজাইম রিলেটেড, তো এখানেও এনজাইম রিলেটেড ডিটেলস দেখতে হবে। এনজাইমটা কি করছে, কি ফাংশন করছে, এনজাইমের কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে কিনা ওই স্টেপের, তো এই ব্যাপারটা আমাদের দেখতে হবে, এনজাইম স্টাডি। সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, গ্লাইকোলাইসিসের, যেটা আমরা এখন 11-12 লেভেলে লিখে এসেছি, জাস্ট নাম লিখে এসেছি, এগুলোকে আমরা স্ট্রাকচারের বেসিসে দেখব। এন্ড সেকেন্ড আমরা দেখবো হচ্ছে যে এনজাইম নিড লেগেছিল ডিফারেন্ট এনজাইম ইচ স্টেপে, ওই এনজাইমে পার্টিকুলার কিছু ক্যারেক্টার আছে কিনা, কোনো ইনহিবিটর আছে কিনা, এক্সেট্রা দেখবো। কি বললাম, বোঝা গেল? তার সঙ্গে আরো একটা হ্যাঁ। পার্ট দেখতে হবে, গ্লাইকোলাইসিসের তোমার স্টেপ control steps. How does glycolysis control in a bacterial cell? So glycolysis controlling reaction ও আমাদের দেখতে হবে। তো ডিটেল যখন দেখবো আমরা, তিনটে অ্যাসপেক্টে স্টাডি করব, যেটা নেক্সট ক্লাসে। হয়তো সবগুলো হবে না একসাথে, দুটো ক্লাস হয়তো লেগে যেতে পারে, দেখা যাক কি হচ্ছে। আপাতত আজকে এত অবধি রাখলাম, কোনো কোশ্চেন থাকলে করো, আদারওয়াইজ ক্লাসে। হ্যাঁ স্যার, বুঝেছি। এন্ড করলাম তাহলে। বাকিরা কোনো কোশ্চেন আছে? বাকি যারা আছো, বোঝা গেছে? নেক্সট ক্লাসে স্ট্রাকচার ওয়াইজ দেখছি, এনজাইমের ডিটেইলিং দেখছি, আর কন্ট্রোল স্টেপ গুলো দেখছি, যেটা দিয়ে কোশ্চেন আসা বেশি চান্স। ঠিক ওকে। আছে, এন্ড হ্যাঁ। করলাম।